গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। শুরু হচ্ছে অগস্ট মাস, আর অগস্ট মাস মানেই শুধু গল্পের জন্য। 2021 সালের 14ই অগস্ট আপনাদের সকলের প্রিয় শুধু গল্পের জন্য এর পথ চলা শুরু হয়েছিল। তাই এই মাসে থাকছে আপনাদের জন্য দারুণ দারুণ কিছু উপন্যাস। আজ আপনাদের জন্য রয়েছে ভাস্কো দা গামার ডায়েরি গল্পের অন্তিম পর্ব। আপনারা যারা গল্পটির প্রথম পর্ব শোনেননি, তাদের জন্য গল্পটা ছোট্ট করে বলে দিই। লুথার এবং মার্টিন দুই ভাই। তারা থাকে সাও পাওলো বন্দরের সামনে একটি পতিতা পল্লীতে। তাদের মা অসুখজনিত কারণে তাদের দুজনকে একা রেখেই গত হন। তবে মার্টিনকে একটা ডায়েরি ও ম্যাপ দিয়ে যান, যা নাকি অভিশপ্ত। তার মায়ের শেষ ইচ্ছা ছিল সেই ম্যাপ এবং ডায়েরি যেন মার্টিন তার মায়ের কবরেই দিয়ে দেয়, কিন্তু কোনো এক বিশেষ কারণে মার্টিন সেটা করতে পারে না। পরে মার্টিন একদিন রাতে ঠিক করে সেগুলো সে সমুদ্রে ফেলে দেবে। রাতে সন্তর্পণে এসে যখন সে সেগুলো ফেলতে যাবে, এমন সময় লুথার এসে যায় এবং তাদের দুজনের হাতাহাতিতে মার্টিন সমুদ্রের জলে পড়ে হারিয়ে যায় চিরকালের জন্য। মনের দুঃখে শেষমেশ লুথার জাহাজে কাজ নিয়ে সমুদ্রে পাড়ি দেয়, বেরিয়ে পড়ে তিমি শিকারীদের সঙ্গে। প্রায় 2 বছর ধরে শিকার করার পর তারা ফিরে আসে লিসবনে। ততদিনে লুথারের বেশ কিছু বন্ধু হয় এবং পরে সে ক্যাপ্টেন স্কটের মেয়ে এমির প্রেমে পড়ে। ওদিকে ক্যাপ্টেন লুথারকে নিজের বাড়িতে থাকতে দেন, কিন্তু সে সবসময় অন্যমনস্ক থাকায় কারণ জিজ্ঞেস করেন। এরপর লুথার জানায় সেই ডায়েরির কথা। এই ডায়েরি আসলে বুফো পাওলো অর্থাৎ লুথারের বাবার। সে ভাস্কো দা গামার এক বিশ্বস্ত সঙ্গী ছিল। সেখানে সে লেখে ভাস্কোর ভারত অভিযান এবং তার বর্বরতার কথা। সেখানেই লেখা থাকে এক দ্বীপের কথা, যেখানে ভাস্কো তার গুপ্তধন লুকিয়ে রেখেছে। লুথাররা প্রতিজ্ঞা করে এই গুপ্তধন তারা খুঁজে বার করবেই। গল্পের পরবর্তী অংশ এরপর। শুনতে থাকুন আজকের গল্প তারকনাথ রায়ের কলমে ভাস্কো দা গামার ডায়েরি অন্তিম পর্ব। তবে আজ রাতে প্রভু যিশুর নামে সকলকে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমরা যা কিছু শুনলাম আর যা কিছু দেখলাম, সেটা এই জন্মে কারোর কাছে প্রকাশ করব না আমরা। বলো বলো, সকলে একসাথে বলো। আমরা যা কিছু শুনলাম, যা কিছু দেখলাম, সেটা এই জন্মে আর কারোর কাছে প্রকাশ করব না। রাত পোহাতে তখন আর বেশি বাকি নেই। ক্যাপ্টেন ফার্নান্দো গোজ বাড়ি ফিরে গিয়েছেন। শয়নকক্ষে জনাথন আর লুথার পাশাপাশি দুটো বিছানায় শুয়ে আছে। এমন সময় জনাথন বলল, লুথার, মনের ব্যথা তো কমলো, এবার বুকের ব্যথার হিল্লেটা কবে করছো? তুমি যে কি বলছো জনাথন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার আবার কবে থেকে বুকের ব্যথা হলো? দেখো লুথার, আমি কিন্তু তোমার বন্ধু, বয়সে বড়ও বটে, কাজেই আমার থেকে লুকানোর চেষ্টা করো না। বেশ, তুমিই তাহলে আমার বুকের ব্যথার কারণটা বলে দাও দেখি। আমি যদি খুব ভুল না হই তাহলে কারণটা এমি। প্রেমকে আমরা যতই গোপন রাখার চেষ্টা করি, কিন্তু সে কবেই বা গোপন থেকেছে। লুথারের মনের খবর যে এত দূর ছড়িয়ে পড়েছে, এ কথা ভেবে সে যেন লজ্জায় বিছানার সাথে মিশে গেল। এদিকে লুথারকে চুপ করে থাকতে দেখে জনাথন বলল, লুথার, লুথার,
মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। তোমার চুপ করে থাকা মানে হ্যাঁ ধরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু তার মনের কথা কি করে জানবো বলো জনাথন, যদি সে আমাকে নিয়ে কিছু না ভাবে? তাহলে চলো, এমির মনের কথা না হয় তার থেকেই শুনে নি। এখন এই শেষ রাতে? কেন, ভয় করছে? দক্ষ সাহসী হারপুনারও তাহলে ভয় পায়? কি বলো? না, মোটেই নয়, আমি কাউকে ভয় পাই না। বেশ, তাহলে আর দেরি কিসের, চলো এমির কাছে যাই। এমির ঘরটা দোতলার একেবারে শেষে। ওখানে যেতে গেলে ক্যাপ্টেনের বেডরুম পেরিয়ে যেতে হয়, কাজেই ওই পথ তালিকা থেকে বাদ দিতে হলো। বাকি রইল আরও একটা পথ। ঠিক হলো বাগান থেকে মই এনে এমির জানলার নিচে মই লাগানো হবে। নিচে জনাথন মই ধরে দাঁড়িয়ে থাকবে, আর লুথার মই ধরে জানলার কাছে উঠে যাবে। পরিকল্পনা মতোই সমস্ত কিছু হচ্ছিল। এমির জানলার ঠিক নিচে লাগানো মই বেয়ে উপরে উঠে গেল লুথার। তারপর এমির জানলার কাঁচে টোকা দিতে লাগলো। বেশ কয়েকবার টোকা দেওয়ার পর জানলার পর্দা সরে গেল। ঘুম ঘুম চোখ, মুখময় এলোমেলো মেঘের মতো চুল, পরনের সাদা রঙের রাত পোশাকে এমিকে ঠিক যেন মোমের পুতুল লাগছিল। ঘরের মধ্যে থাকা মোমবাতির আলোয় লুথারের মনে হতে লাগলো গলন্ত মোমের মতোই এমির দেহ থেকে সৌন্দর্য গলে গলে পড়ছে। এমি অবাক আর বিস্ময়ে লুথারের দিকে তাকিয়ে আছে। লুথার যে কি বলতে এসেছিল সেই কথা তার আর মনে নেই। ওর বুকের ভিতর হৃৎপিণ্ডটা প্রবল লাফালাফি শুরু করেছে, বোধহয় এক্ষুনি গলা দিয়ে বেরিয়ে আসবে। এমি জানলার খুব কাছে সরে এলো, এত কাছে যে এমির গায়ের মিষ্টি সুঘ্রাণ লুথারের নাকে আসছে। দুহাতে চোখ মুছে আরেকবার লুথারকে ভালো করে দেখে নিল। লুথার যে এমন কাণ্ড করতে পারে এ কথা যেন তার বিশ্বাসই হচ্ছিল না। এমি চাপা গলায় বলল, লুথার, তুমি এই সময়? উত্তেজনায় লুথার যেন বোবা হয়ে গেছে। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে নিচে দাঁড়ানো জনাথন লুথারের উদ্দেশ্যে বলল, লুথার, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, ভোর হতে চললো। ক্যাপ্টেন স্কট ব্রাউনি আর একটু পরেই প্রাতঃভ্রমণে বেরোবেন। এমি, তোমার ওই নীল চোখ, ওই হাসি আমার সমুদ্রের থেকেও বেশি প্রিয়। এমি, এই কদিনে আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না, এক মুহূর্তও চলবে না। তোমার ওই চোখে আমি হারিয়ে যেতে চাই এমি, কিন্তু তার আগে তুমি আমার সম্পর্কে কি ভাবো আমি তা জানতে চাই। বন্ধু, এবার পালাতে হবে। ক্যাপ্টেনের ঘর খোলার আওয়াজ পেলাম, তাড়াতাড়ি নেমে এসো। লুথার, আজ বিকেলে গির্জার কাছে এসো, যা বলার তখনই বলবো। সেদিনের সকালটা মোটামুটি এইভাবেই শুরু হলো। লুথারের কেবলই মনে হতে লাগলো সময় যেন আজ খুব আস্তে আস্তে চলছে, নইলে যেন থমকেই গেছে। বিকেল হতে বুঝি এত সময় লাগে? লুথার অস্থিরভাবে কেবলই ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পায়চারি করতে থাকে। জনাথন বন্ধুর এমন অবস্থা দেখে বলে, ওহে লুথার, এত বিচলিত হয়েও না। আমার দৃঢ় বিশ্বাস এমি তোমায় ফেরাবে না। তোমার কথাই যেন সত্যি হয় জনাথন, কিন্তু সকাল থেকে এমি আর একটিবারের জন্য আমার সামনে আসলো না। কারণটা কি? তাহলে কি ওর মনে অন্য কিছু আছে? আচ্ছা জনাথন, মেয়েরা এত জটিল হয় কেন বলো তো? বুঝলে লুথার, ব্যাপারটা জটিলতার নয়। এমি অনেক আগেই তোমার মনের খবর জেনে গেছে। এটাও জানে তুমি ওকে কিরকম চোখে হারাও। আমরা ছেলেরা বরাবরের আনাড়ি। মনের কথা মনের মানুষকে বলার ব্যাপারে স্থান, কাল, পাত্র বিবেচনা করি না, কিন্তু মেয়েরা এ ব্যাপারে সাংঘাতিক সচেতন। ওরা নির্লজ্জের মতো ফলাও করে দেখাতে পারে না, কিন্তু যদি ওদের মনের অন্দরমহলে উঁকি মারো তবে দেখতে পাবে প্রিয় মানুষটার জন্য সুন্দর করে আসন পাতা রয়েছে। হে ঈশ্বর, তাই যেন হয়। স্যার স্কট ব্রাউনির বাড়ি থেকে বেশ কিছু দূরে
ছোট্ট একটা গির্জা ছিল। তার মিষ্টি ঘণ্টার আওয়াজ লুথারের বড় ভালো লাগত। সাদা রঙের মার্বেল পাথরের তৈরি গির্জার সামনে একটা সবুজ ঘাসের মাঠ। মনে হয় কেউ যেন গালিচা পেতে দিয়েছে। পাকা কমলার গন্ধে বাতাস সুবাসিত। এদিক ওদিকে চোখ বুলিয়েও কাউকে দেখতে পেল না লুথার। সে একটু নিরাশ হয়ে অদূরে একটা পিচ গাছের নিচে বেঞ্চিতে গিয়ে বসল। কিছু সময় পরে তার কাঁধে কারোর কোমল হাতের স্পর্শে চকিতে ফিরে দেখে স্বয়ং এমি। পরনে লাল টুকটুকে একটা পোশাক, সোনালি চুলের মধ্যে গোঁজা টকটকে লাল গোলাপ, ভাসা ভাসা নীল চোখে হাসি মুখে লুথারের দিকে তাকিয়ে রয়েছে। পরন্ত বিকেলের আলোয় চারপাশে এক মায়াবী পরিবেশ সূচিত হয়েছে। লুথারের মনে হচ্ছিল এমি বুঝি স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। এই যে এত হাঁ করে কি দেখছো? তোমাকে তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। দয়া করে আমায় নিরাশ করো না। এমি রাজহংসীর মতো ঘাড় বাঁকিয়ে গালে হাত দিয়ে এক দৃষ্টে লুথারের দিকে চেয়ে রইল। তাকে পাবার জন্য যে কেউ ভিতরে ভিতরে এত মরিয়া হয়ে উঠেছে, এ কথা ভেবে তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। অবশ্য লুথারকে তারও প্রথম দর্শনই ভালো লেগেছিল। সাহসী, শক্ত, সমর্থ, এর থেকেও বড় কথা, সে তার জন্য পাগল। আর বেশি কিছু চায় না সে। এমি মনে মনে ভাবল, না, বেচারাকে আর কষ্ট দেব না। লুথারকে সম্পূর্ণ অবাক করে এমি লুথারের হাত নিজের হাতের মধ্যে নিয়ে তাকে আস্তে আস্তে বলল, লুথার, বাবা যদি রাজি না হন, আমাকে নিয়ে পালানোর সাহস আছে তোমার? তোমার জন্য সবকিছু পারবো এমি। আমি তোমায় কথা দিচ্ছি, এবার সমুদ্র থেকে ফিরে এসে ক্যাপ্টেন স্কট ব্রাউনের সঙ্গে আমি নিজে কথা বলবো। তখন যদি তিনি রাজি না হন, তাহলে অন্য উপায় দেখতে হবে। কবে যাবে তিমি শিকারে? এই তো সামনের মাসেই বেরিয়ে পড়বো, আর খুব তাড়াতাড়ি ফিরেও আসবো। তোমাকে আসতেই হবে লুথার, আমি তোমার অপেক্ষায় থাকব। দিন যায়, কাল যায়, সকলের অলক্ষ্যে গাঢ় হতে থাকে লুথার আর এমির প্রেম। এদিকে ক্যাপ্টেন স্কট আর ফার্নান্দো গোছ মেলে নতুন অভিযানের জন্য লোক বাছাই করতে শুরু করে দিয়েছেন। পুরনো দলের বেশ কিছু জনকে রেখে দেওয়া হয়েছে। জাহাজে নতুন ক্রু নেওয়ার ব্যাপারে ক্যাপ্টেন স্কট ভীষণ সাবধানী। বেছে বেছে শারীরিকভাবে দুর্বল আর ধর্মভীরু লোকদের দলে নেন তিনি। কারণ জানতে চাইলে বলেন, তিমি শিকারটা তো লোক দেখানো, আসল লক্ষ্য অন্য। সে কাজে গায়ের জোরের দরকার নেই। দুর্বলদের আর ধর্মভীরুদের বাছাই করছি, কারণ এরা বিদ্রোহ করতে পারে না। আমাদের এরকমই প্রভু ভক্তদের দরকার। কে বুঝলে? দিন তিনেক পর শহরের বাজারে ঘোরার সময় রাস্তার পাশের ফুটপাতে একজনকে নজরে পড়ল। মানুষটার বৈশিষ্ট্য এমনই যে চুম্বকের মতো সকলকে আকর্ষণ করে। মাথা থেকে পা পর্যন্ত কালো আলখাল্লা পরিহিত একজন ইহুদি, মাথায় কালো রঙের টুপি, কাঁধ পর্যন্ত নেমে আসা জন্মচুল, উন্নত নাসিকা আর একজোড়া ক্ষুরো ধার সম্পন্ন চোখ, যা মানুষের মনের ভিতরকার খবর বুক চিরে বের করে আনতে পারে। গলায় এক রাশ রূপোর তাবিজ, চোখের নিচে কালো কাজল, বটের ঝুড়ির মতো গাল বেয়ে দড়ি নেমে এসেছে। সব মিলিয়ে ভক্তি করার মতো চেহারা। লোকটির সামনে রাখা কাঁচের একটি গোলাকার স্ফটিক। জাহাজীদের বিভিন্ন পৌরাণিক গল্পকথা, আশীর্বাদ, অভিশাপ, এইসবের প্রতি অগাধ বিশ্বাস। সমুদ্রে বেরোবার আগে তাই প্রায় সকলেই নিজের ভাগ্য গণনা করে নিয়ে থাকেন। ক্যাপ্টেন স্কট ব্রাউনি একটা পেনি ওনাকে দিয়ে বললেন, নিন, আমার ভাগ্যটা একটু পরীক্ষা করে দেখুন তো। লোকটি পেনিটা তুলে নিয়ে ক্যাপ্টেনের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর বিড়বিড় করে অবদ্ধ ভাষায়
কি সব যেন আওড়াতে লাগলেন। সাথে সাথে ক্যাপ্টেন খেয়াল করলেন সামনে রাখা স্ফটিকের গোলকটায় আবছা নানান ছবি ভেসে উঠছে। উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাথায় খড়কুটোর মতো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছে একটি জাহাজ। জাহাজটাকে খুব চেনা লাগছে। আরে এটা তো ব্লু আই! বিস্ময়ের পর বিস্ময়। পরের দৃশ্যে দেখা গেল অন্য একটি ছবি। চাঁদনি রাত, জাহাজের খুব কাছেই তিমির ফোয়ারা, আর আর ওটা কি? মাথা ভর্তি রূপলি চুল, সামুদ্রিক শ্যাওলার পোশাকে বক্ষস্থান আবৃত, সদ্য জল থেকে উঠে এসেছে, গায়ের জলবিন্দুর ওপর চাঁদের আলো পড়ে মুক্তার মতো ঝিকমিক করছে যেন। অতি মিহি সুরেলা নারী কণ্ঠে হাসছে তারা। এ হাসি মোটেই সাধারণ হাসি নয়, কামনার আগুন আছে এতে। কানে গেলে বুকের রক্ত তোলপাড় করে ওঠে। কি সুন্দর ঢেউয়ের উপর খেলা করছে যেন। কোমরের নিচের অংশটা মাছের মতো, মাঝে মাঝে তা নিয়ে জলের ঝাপটা মেরেই সমুদ্রের গভীরে চলে যাচ্ছে তারা, আবার পরের মুহূর্তে ভেসে ভেসে উঠছে। কিন্তু এমন সুন্দর মুখমণ্ডলের মধ্যে ধারালো দাঁতের শাড়ি কেন? এরপরেই সমস্ত কিছু মিলিয়ে গেল। লোকটা অনেক চেষ্টা করেও কিছু দেখতে পেল না। ক্যাপ্টেন স্কট উত্তেজনায় টকবক করে ফুঁটছে। তিনি বললেন, কি হলো? কি দেখলে? হ্যাঁ, কেমন দেখলে? আমার ভাগ্য। নিরক্ষরেখার ওই পার 7 রাজার ধন, নরখাদকদের দ্বীপ। তবে সব থেকে বড় বিপদ হলো এই রহস্যময়ী মৎস্যকন্যার দল। মরবে, অনেকেই মরবে ওদের হাতে। রূপে যতটা সুন্দর, স্বভাবে ততটাই হিংস্র। আচ্ছা আচ্ছা, এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কোনো উপায় নেই? আছে বই কি, তবে তার জন্য মূল্য লাগবে। বিনামূল্যে এলহিমো কিচ্ছু দেয় না। ক্যাপ্টেন পকেট হাতড়ে আরো কিছু পয়সা বের করতে গেলেন, কিন্তু লোকটা বাধা দিয়ে বলল, এত অল্প মূল্য? আমায় কি বোকা পেয়েছো? হ্যাঁ, ওই 7 রাজার ধনের ভাগ চাই আমার, তবেই আমি উপায় বলবো। উপায় না দেখে অগত্যা ক্যাপ্টেনকে এলহিমোর কথাতেই রাজি হতে হলো। শেষ পর্যন্ত ঠিক হলো এলহিমো ভারত মহাসাগরে গুপ্তধনের সন্ধানে যাবে। তার মতে এই যাত্রায় অনেক অলৌকিক কিছু ঘটবে, যা সামাল দেওয়ার ক্ষমতা একমাত্র তার পক্ষেই সম্ভব। কারণ অবশ্যই আরও একটা ছিল, এই পর্তুগিজদের জাতটাকে সে বিন্দু মাত্র বিশ্বাস করে না। বেইমানি আর নিষ্ঠুরতা এদের রক্তে মিশে আছে। দিন ক্রমেই এগিয়ে আসতে লাগলো। লোক বাছাইয়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। 2 বছরের প্রয়োজনীয় রসদ, মালপত্র সমস্ত কিছু জাহাজে তোলা হয়ে গিয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই ব্লু আই লিসবনের জেটি ঘাট ছাড়বে। এদিকে হেমির বড়ই মন খারাপ। প্রথম প্রেমের অনুভূতিগুলো তার বুকের মাঝে তোলপাড় করে বেড়াচ্ছে। তার কেবলই মনে হয় লুথার যেন দমকা কোনো বাতাস। মুহূর্তের মধ্যেই মনের ভেতরটা কেমন যেন এলোমেলো করে চলে গেল। এখনো কত কিছু অপূর্ণ আছে। হাত ধরে চার্চের সেই পিচ গাছটার নিচে বসে একে অপরের চোখে হারিয়ে যাওয়া বাকি রয়েছে। কত নির্জন রাতে দোতলার জানলার বাইরে দাঁড়িয়ে এমির বকবক শোনা বাকি রয়েছে। কাল লুথা চলে যাবে। আজ তাই শেষবারের মতো এমির সাথে লুকিয়ে দেখা করতে এসেছে। নিচে জনাথন বন্ধুর জন্য দাঁড়িয়ে। এমির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মুখে তার এক রাশ অভিমান। না, কিছুতেই সে লুথারকে যেতে দেবে না। যদি যেতেই হয় এমিকেও নিয়ে যেতে হবে। যদি হারাতেই হয় তাহলে অচিন দেশে একসাথে হারাবে।
এমন মিষ্টি মধুর অভিমানে রাত শেষ হয়ে আসে। সকালবেলায় ক্যাপ্টেন স্কট ব্রাউনি, জনাথন, লুথার সহ ক্যাপ্টেনের স্ত্রী ও কন্যা লিসবন বন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। দুটো ঘোড়ায় টানা গাড়ি ভাড়া করা হয়েছে। একটিতে মালপত্র আর অন্যটিতে ক্যাপ্টেন সহ বাকি সকলে উঠে বসেছে। এমির সাথে বাক্যালাপের সুযোগই নেই, কিন্তু চোখের ভাষা তো আছে। সমস্ত পথ জুড়ে সেই ভাষাতেই দুজনের মনের মধ্যে জমে থাকা সহস্র কথা বলা হয়ে গেল যেন। এই সময়টায় অনেক তিমি শিকারী ভাগ্য ফেরাতে সমুদ্রে জাহাজ ভাসায়। লিসবন শহর তাই জাহাজিদের ভিড়ে জমজমাট। মানুষজনের চিৎকার টাকাটাকিতে কান পাতা দেয়। এমন সময় ফার্নান্দো গুজ এসে জানালো, লিস্ট অনুযায়ী সবকিছু মিলিয়ে নেওয়া হয়েছে, আর দেরি করা ঠিক নয়। এবার বিদায়ের পালা। সকলে কাঠের পাটাতন বেয়ে জাহাজে উঠে গেল। জাহাজে রাখা পিতলের ঘণ্টা বেজে উঠল। দীর্ঘদিন শীত ঘুমে থাকার পর ব্লু আই আবার গা ঝাড়া দিয়ে উঠেছে। জাহাজ আস্তে আস্তে জেটি ঘাট ছাড়ছে। তীরে জাহাজিদের আত্মীয়রা ভিড় করে রয়েছে। এত ভিড়ের মাঝেও লুথারের দুই চোখ এমিকে ঠিকই খুঁজে নেয়। সে হাত নাড়ছে, হ্যাঁ, পাগলের মতো হাত নাড়ছে। তার চোখের কোণায় চিকচিক করছে কয়েক বিন্দু নোনা জল। লুথার চোখ সরাতে পারল না। একসময় ঝাপসা হতে হতে এমি সহ পুরো লিসবন শহরটা মিলিয়ে গেল। একসময় জাহাজ তাগোস নদীর মোহনা ছাড়িয়ে আটলান্টিকে এসে পড়ল। জাহাজ জুড়ে আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে। রেগাররা দড়ি ধরা নিয়ে ব্যস্ত। গে হেডাররা মই বেয়ে মাস্টহেডের ওপর উঠে বসেছে। জনাথন সহ বাকি নাবিকেরা কেবিনে ব্যস্ত। দুই নিগ্রোর মধ্যে একমাত্র ওমারিকেই এবার সঙ্গে নেওয়া হয়েছে। ওমারির মতো একজন পালোয়ান গোছের কারো জাহাজে থাকা ভীষণ লাভজনক। মারামারি বাঁধলে দারুণ কাজে আসে। তবে ওমারির এখন সবটুকু আগ্রহ শুধুমাত্র ওর দাঁত নিয়ে। এক মনে হ্যালিব্যাটের কাঁটায় সে দাঁত খুঁটতে ব্যস্ত। নতুন জাহাজিদের মধ্যে প্রথমেই এলহিমোর নাম করতে হয়। তবে তার আচরণ ভীষণ রহস্যজনক। মানুষের মরার একটি খুলির মধ্যে অদ্ভুত সব জিনিসপত্র জ্বালিয়ে ধোঁয়া করছে। কি নেই সেখানে? কাকের ঠ্যাং, ময়ূরের লেজের পালক, ব্যাঙের চোখ, হাঙরের দাঁত। এক প্রকার আষ্টে বিটকেল গন্ধে জাহাজ ভরে গেছে। তবুও না বলার উপায় নেই। এইসবে নাকি জাহাজের মধ্যে থাকা অশুভ শক্তির বিনাশ হবে, যাত্রা শুভ হবে। অথচ এদিকে নাক সিটকানোরও উপায় নেই। এলহিমোর ক্যাপ্টেনের খাস লোকদের মধ্যে একজন। লুথার অনেক দিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সমুদ্রের নোনা হাওয়া যত দূর চোখ যায়, বিস্তৃত নীল জলরাশি, সমুদ্রের গম্ভীর গর্জন, আর থেকে থেকে সিগালদের ডাকাডাকি, এসব তার মনের খুব কাছের। জাহাজ ছাড়ার দিনে গভীর রাতে ক্যাপ্টেনের কেবিনে মিটিং বসে। জনাথন, লুথার, ফার্নান্দো আর ক্যাপ্টেনকে নিয়ে মোট 4 জন। আলোচনায় ঠিক হয় ভাস্কো দা গামার গুপ্তধনের সন্ধান তার দেখানো পথেই হবে। মাঝে সামান্য রদবদল হবে, আর বাকি জাহাজিদের যাতে সন্দেহ না হয় সেজন্য তিমি শিকার যেমন চলছে তেমনই চলবে। লিসবন থেকে জাহাজ ছাড়ার 33 দিন পর ওরা এসে পৌঁছল কেপ ভার্দে দ্বীপপুঞ্জে। এরপর দক্ষিণ আটলান্টিক মহাসাগর হয়ে উত্তমাশা অন্তরীপ যাবার পথে বেশ কিছু তিমি শিকার করল ওরা। একদিন মাস্টহেডের উপরে টহলরত অবস্থায় খুব অদ্ভুত এক জিনিস লক্ষ্য করল লুথার। সামনের বিস্তীর্ণ নীল জলরাশি যেন কোনো মন্ত্র বলে হঠাৎ হলদে হয়ে গেছে। ব্যাপার দেখে সে হকচকিয়ে গেল। এমন জিনিস সে এর আগে কখনো দেখেনি। পাশে থাকা অপর একজন গে হেডার তাকে জানালো, এগুলো নাকি ব্রিট, এক প্রকার ক্ষুদে সামুদ্রিক উদ্ভিদ, যা রাইট তিমির প্রধান খাদ্য। লুথার অবাক চোখে লক্ষ্য করল
সেই সুবিস্তৃত ব্রিড ক্ষেতের মধ্যে হাঁ করে চড়ে বেড়াচ্ছে নানা আকৃতির রাইট তিমি, যেন কোনো মালি বাগানের ঘাস কাটতে বেরিয়েছে। রাইট তিমি থেকে ভালো মানের তেল পাওয়া যায় না, তাই তিমি শিকারীরা সচরাচর ওদের শিকার করে না। বিস্তীর্ণ ব্রিটের ক্ষেত দেখে লুথারের মনে হলো সে বুঝি কোনো গমের ক্ষেতে এসে পড়েছে। দিন দিনেক পরের এক বিকেলের ঘটনা। পরন্দু বিকেলে সাগর আর আকাশে লাল ছোপ লেগেছে। গিয়ে হেডে জানালো পশ্চিম দিকে 1 মাইলের মধ্যে একদল তিমি দেখেছে সে। তিমি শিকার ওদের কাছে লোক দেখানো ছিল, কিন্তু এতগুলো তিমি হাতের সামনে পেয়েও যদি ছেড়ে দেয় তাহলে জাহাজের ক্রুদের মনে সন্দেহ দানা বাঁধবে। অগত্যা জলে বোট নামানো হলো। কেন জানি না এলহিমো ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখেনি, তাই নিয়ে ক্যাপ্টেনের সাথে তর্কাতর্কি জুড়ে দিল। সব মিলিয়ে 4টে বোট জলে নামানো হলো। মোল্লারা খুব সন্তর্পণে দাঁড় বেয়ে তিমিটা যতটা সম্ভব কাছে পারা যায় ওরা গেল। সব মিলিয়ে 8টার মতো স্পার্ম তিমি স্পাউট দিয়ে ফোয়ারার মতো জল ছেটাচ্ছে। তার মধ্যে একটার আকার একেবারে দেখার মতো, কুঁচটা হলুদ হয়ে আছে। ওমারি চোখ লোভে চকচক করে উঠল। আমি বললে তারপর হারপুন ছড়বে, তার আগে নয়। তিমির সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো তার লেজ। এই তিমিটার লেজ কম করেও 50 বর্গফুটের মতো চওড়া, পাখির ডানার মতো 2 দিকে ছড়ানো। সবচেয়ে সরু জায়গাটাও মানুষের কোমরের মতো সরু। অন্যদিকে এটা তার অস্ত্রও বটে। অন্য তিমির সাথে লড়াইয়ে ব্যবহার করে তার চোয়াল, আর মানুষের সাথে লড়াইয়ে ব্যবহার হয় তার লেজ। তিমির আঘাতে জাহাজ ডুবি হয়েছে এমন নিদর্শন নেহাত কম নয়। ফার্নান্দো গুচের থেকে আদেশ পেয়ে 4টি বোটের হার্পুনার একসাথে তিমির দিকে হার্পুন ছুড়ল। তিমির চামড়া এমনিই মোটা, তার উপর বয়স্ক তিমি হলে হার্পুন দিয়ে চামড়া ভেদ করা বড়ই মুশকিল ব্যাপার। ফলে যা হবার তাই হলো, একটা হার্পুনও নিশানায় লাগলো না। এবার বুদ্ধি করে লুথার তিমির লেজ লক্ষ্য করে হার্পুন ছুটতেই কাজ হয়ে গেল। দেখা দেখি ওমারিও নিশানা লাগালো। এদিকে রেল লাইনে টান পড়েছে। ফার্নান্দো কোচ আদেশ দিল, লাইন ভেজাও, লাইন ভেজাও। তিমি কিন্তু প্রবল বেগে সমুদ্রের গভীরে গোতা লাগিয়েছে। রেল লাইন ক্রমেই শেষ হয়ে আসছে। রেল লাইন কাটার জন্য কুঠার নিয়ে প্রস্তুত এমন সময় সবাইকে অবাক করে রেল লাইন খোলা বন্ধ হয়ে গেল। সকলেই হতবাক, পরস্পরের মুখের দিকে চাইছে, কিন্তু কিছুতেই কারণটা বোঝা গেল না। বোঝা যখন গেল তখন বেশ দেরি হয়ে গেছে। তিমিটা উপরে উঠে এসেছে আর প্রবল বেগে ওদের নৌকার দিকে ধেয়ে আসছে। ফার্নান্দো কোচ আদেশ দিল, বর্ষা ছোড়ো। লুথার হাতে বর্ষা তুলে নিল। পরন্ত সূর্যের আলোয় তার তীক্ষ্ণ ফলাটা একবার ঝলসে উঠল। তারপর তিমির পিঠ লক্ষ্য করে ছুঁড়ে মারল। বিঁধেছে, একেবারে মোক্ষম জায়গায় বিঁধেছে, কিন্তু তিমিটা থামার কোনো লক্ষণ নেই। দূরবার গতিতে সে বোটগুলোর দিকে এগিয়ে আসছে। কোনো কিছু বুঝে উঠবার আগে একটি বোটকে চোয়ালের আঘাতে চুরমার করে দিল। তারপর একটা লেজের বাড়িতে চুরমার হয়ে গেল ওমানিদের বোট। 2 বোটের লোকেরা তখন জলের মধ্যে খাবি খাচ্ছে। তিমিটা মস্ত একটা বাঁক নিয়ে লুথারের দিকে ঘোরা মাত্র লুথার বুঝল বিপদ আসন্ন। তিল মাত্র বিলম্ব করলে জীবনও তার যেতে পারে। সে বর্ষাটা বাগিয়ে ধরে সর্বশক্তিতে তিমির কুঁজ লক্ষ্য করে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে রক্তে মাখামাখি হয়ে গেছে তিমিটা। প্রবল যন্ত্রণায় উল্টে যেতেই অবশিষ্ট ওয়েলম্যানেরা তিমির বুকের পাঁজর লক্ষ্য করে একের পর এক বর্ষা ছুটতে লাগলো। অবশেষে এক সময় তার প্রাণশক্তি শেষ হয়ে এলো। নিজের জীবনের বিনিময়ে সে আরও 3টি ওয়েলম্যানের জীবন নিয়ে গেছে। তিমির আক্রমণে সমুদ্রে তলিয়ে গেছে তারা। অবশেষে তিমির লেজে দড়ি বেঁধে জাহাজে তোলা হলো। এদিকে ডেকের ওপর ক্যাপ্টেনের সাথে এলহিমো তর্কাতর্কি বেঁধেই চলেছে। এলহিমো চিৎকার করে বলছে, বলেছিলাম না এই সময় ওই তিমির পিছু না নিতে। কেউ শুনলে না, কেউ না। বলিদান চায়, এই সমুদ্র বলিদান চায়। আরো মানুষ নেবে সে,
মরবে, মরবে, একে একে সবাই মরবে। এলহিমোর কথায় এমন কিছু ছিল যা লুথারের বুকের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। কিছুক্ষণ পরে ব্লু আই আফ্রিকার দক্ষিণ উপকূলের ন্যাটাল বন্দর অতিক্রম করে। এরপর মোজাম্বিক প্রণালী পেরিয়ে আফ্রিকার পূর্ব উপকূলের মালিন্দি বন্দরে উপস্থিত হয়। দিন কয়েক মালিন্দিতে কাটিয়ে ওরা নিরক্ষরেখা বরাবর রওনা দেয়। এদিকে এলহিমোর আচরণ দিন দিন আরও জটিল আর দুর্বোধ্য হয়ে উঠছে। জাহাজের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, মন্ত্রতন্ত্র কিচ্ছু বাদ নেই আর। তার কথা মতোই ব্লু আইয়ের সামনের হুঁকে মস্ত একটা তিমির মাথা ঝোলানো হয়েছে। এতে নাকি মৎস্যকন্যারা জাহাজের কাছে ঘেঁষবে না। তার উৎকট দুর্গন্ধে জাহাজ শুদ্ধ লোকের টেকা দেয়। মাঝে মাঝে লুথারের মনে হয় ওই তিমির মাথা শুদ্ধ এলহিমোকে সমুদ্রে ফেলে দেয়। লুথারের সেই ইচ্ছা অবশ্য পূরণ হলো, তবে সম্পূর্ণ অন্য উপায়। 2 দিন বাদে আকাশ সমস্ত সকাল রৌদ্রোজ্জ্বল থাকার পর দুপুর থেকে হঠাৎ বিগড়ে গেল। ঈশান কোণে জমা কালো মেঘ হু হু করে ধোঁয়ার মতো ছড়িয়ে দিয়ে সমস্ত আকাশ ঢেকে ফেলল। সমস্ত দুপুর টিপটিপ করে বৃষ্টি চলল। বিকেলের দিকে নিবিড় মেঘে আকাশ খুটখুটে অন্ধকার করে এলো। নিরক্ষীয় অঞ্চলে এইরকম বৃষ্টি অবশ্য অতি সামান্য ঘটনা, কিন্তু এলহিমো সে কথাতে রাজি নয়। তার মতে, না না, এ মোটেও সামান্য ঘটনা নয়। এই দুর্যোগের সাথে অশরীরী সত্তার নিবিড় যোগাযোগ আছে, যারা আমাদের ভাস্কো দা গামার গুপ্তধন অবধি পৌঁছতে দিতে চায় না। সমুদ্রে দীর্ঘদিন থাকার জন্য আগেও ঝড়ের সম্মুখীন হয়েছে লুথার। ক্যারিবিয়ান সাগরের সেই ঝড়ের কথাই বা বলে কি করে? কিন্তু এই ঝড় যেন ওগুলোর থেকে আলাদা। মেঘের এমন গম্ভীর গুরু গুরু গর্জন, আকাশের এহেন কালো কুটিল রূপ, এমন বিদ্যুতের ঝিরিক, এমনটি আগে কেউ কখনো দেখেনি। ক্যাপ্টেন পরিস্থিতি সামাল দিতে কেবিন থেকে বেরিয়ে এসেছেন। এই যে রিগাররা, পাল্লা মানো হয়নি এখনো? হ্যাঁ, জাহাজ ডোবানোর মতলব করেছ নাকি? শোনো, যদি ভেবে থাকো তাহলে শুনে নাও, এই ক্যাপ্টেন স্কট ব্রাউনি যতদিন বেঁচে থাকবে ব্লু আইয়ের গায়ে একটা ছোট্ট আঁচড় লাগতে দেবে না। আহাম্মকের দল, হা করে দিচ্ছ কি? কামানগুলোকে কাছি দিয়ে শক্ত করে বাঁধো। মনে রেখো জাহাজের কিছু হলে সব কটাকে হাঙরের মুখে দেব। হ্যাঁ। ক্যাপ্টেন চোয়াল শক্ত করে একবার আকাশের দিকে তাকিয়ে দুর্যোগের শক্তি বুঝে নিতে চান। ক্রমেই উন্মাদ হতে থাকা সমুদ্র বুঝিয়ে দেয় সামনে কঠিন লড়াই তাদের অপেক্ষা করছে। ব্লু আইয়ের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদের লড়াই করতে হবে। তবে ক্যাপ্টেনও হাল ছাড়ার পাত্র নন। অয়েল কোট গায়ে চাপিয়ে পাইপে আগুন দিলেন তিনি। পাক ধরা চুলের নিচেই তার প্রশস্ত কপালে আঁকা রয়েছে অসংখ্য বলিরেখা। সেগুলো বলে দেয় তিনি বহু যুদ্ধের পোর খাওয়া সৈনিক। অভিজ্ঞতার ভাণ্ডার তার সমৃদ্ধ। আজ লড়াই হবে শ্রেয়ানে শ্রেয়ানে। সন্ধ্যার মুখে প্রবল বেগে বাতাস বইতে লাগলো। বিশাল বিশাল ঢেউয়ের মাথায় খড়কুটোর মতো ভাসছে ব্লু আই। লুথার সহ বাকি ক্রুরা নিজেদের মাস্তুলের সাথে বেঁধে ফেলল। ঝড়ের শব্দে মনে হয় যেন লক্ষ লক্ষ রাক্ষসী চিৎকার জুড়েছে। ক্যাপ্টেন জনাথন এরা সহ বাকি নাবিকেরা শক্ত হাতে জাহাজের স্টিয়ারিং সামলাতে ব্যস্ত। একমাত্র ব্যতিক্রম এলহিমো। জাহাজের রেলিং আঁকড়ে ধরে দুর্বোধ্য হিব্রু ভাষায় নানা মন্ত্র আউড়ে যাচ্ছে, আর কোমরে গোঁজা ঝোলা থেকে কি সব বার করে ছুঁড়ে দিচ্ছে সমুদ্রের জলে, যেন সমুদ্রকে শান্ত হবার আদেশ করছে। অবশেষে একসময় ঝড়ের বেগ কমে এলো, সমুদ্র শান্ত হলো। ক্যাপ্টেন আর ক্রুদের দক্ষতায় সে যাত্রায় ব্লু আই উতরে গেল। এদিকে আরেক কাণ্ড ঘটেছে। সামুদ্রিক ঝড়ের তাণ্ডবে কোনো এক সময় হুঁক খুলে অত বড় তিমির মাথাটা একেবারে সমুদ্রে গিয়ে পড়েছে। অবশ্য লুথার মনে মনে বেশ আনন্দই পেল। সে মনে মনে ভাবল, জিনিসটার পচা গন্ধে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল।
গেছে বাঁচা গেছে। জাহাজের বাকি ক্রুদেরও একই মত, কিন্তু এলহিমও তা মানতে রাজি নয়। সে মনে করে এর ফলে বড় কোনো বিপদ ঘটতে পারে সকলের। ঠিক এমন সময় মাথার উপর দিয়ে নাম না জানা কোনো সামুদ্রিক পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। এ যেন আসন্ন বিপদের আগাম সতর্কবাণী। এই ঘটনার 2 দিন পর, প্রায় মাঝরাতের ঘটনা, কেবিনে হ্যামকে বসে গল্প করছিল জোনাথন আর লুথার। সারাদিন কাজের ফাঁকে এই একটাই সময় তাদের মন খুলে কথা বলতে পারা যায়। এমন সময় খুব মিহি নারী কণ্ঠ তাদের কানে আসে। কি অদ্ভুত জাদু আছে সেই কণ্ঠে। মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে সেই কণ্ঠ। সম্মোহিতের মতো কেবিন থেকে বেরিয়ে জাহাজের ডেকের উপর উঠে আসে দুজনে। সেই নারী কণ্ঠ বিরামহীনভাবে তাদের ডেকে চলেছে। এসো, থামলে কেন? আমার কাছে এসো। সমুদ্রের নিচে আমাদের জগতে নিয়ে যাব তোমাদের, কোনো ভয় নেই। এসো। জোনাথন আর লুথার সম্মোহিতের মতো এগিয়ে যায় ডেকের দিকে। সেখানে দেখে আরো 2 জন ক্রু আগেই সেখানে পৌঁছে গেছে। তাদের দৃষ্টি স্থির। সমুদ্রের ঢেউয়ের ওপরে জলগলি করছে অপূর্ব সুন্দর এক নারী। না, নারী বললে বোধহয় ভুল হবে, মৎস্যকন্যা। কোমর থেকে পায়ের অংশটা একেবারে মাছের মতো। মাথা থেকে ঘন কালো চুল নেমে এসে উন্মুক্ত বক্ষকে আবৃত করে রেখেছে। আর সেই মধুর কণ্ঠ, সে মধুর কণ্ঠ যেন হাত নেড়ে ডাকছে তাদের। তাদের কামাতুর চাহনি যে কোনো পুরুষের বুকে আগুন ধরিয়ে দেবে। কিন্তু কিন্তু ও কি? তাদের মুখে এমন বৈশাচিক হাসি কেন? ওদের সামনে 2 জন ক্রু রেলিং পার করে সমুদ্রের জলে গিয়ে পড়ল। অমনি ক্ষুধার্ত বাঘের মতো ওই 2 জনের উপর ঝাঁপিয়ে পড়ল 2 শয়তান। টেনে নিয়ে যেতে লাগলো সমুদ্রের গভীরে, অনেক অনেক গভীরে, যতক্ষণ না পর্যন্ত বাতাসের অভাবে ওদের হৃদস্পন্দন পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবার জোনাথন আর লুথারের পালা। মৃত্যু নিশ্চিত জেনেও ওরা যেন আর থামতে পারছে না। ওদের পা ইচ্ছার বিরুদ্ধে এগিয়ে চলেছে। ওই সর্বনাশা চোখই ওদের নষ্টের মূল। এমন সময় এলহিমোর কণ্ঠ কানে আসে তার। লুথার, জোনাথন, চোখ বন্ধ করো, ওদের কথা শুনো না। কিন্তু লুথারের মনে হলো সে তার সমস্ত প্রতিরোধ শক্তি হারিয়েছে। এমির কথা খুব মনে পড়ছে তার। সে এমিকে ভালোবাসে। তার কাছে বোধহয় আর ফেরা হবে না। এমন সময় 2 জন দুদিক দিয়ে ছিটকে পড়ে গেল। কোথা থেকে দেবদূতের মতো ওমারি আর এলহিমো এসে ওদের 2 জনের গতি রুদ্ধ করেছে। তারপর আর কিচ্ছু মনে নেই লুথারের। চোখ যখন খুলল তখন সকাল। চোখ খুলেই এলহিমোকে দেখতে পেল লুথার। সে বলল, কাল রাতে যাদের দেখেছিলে তারা মৎস্যকন্যা। নিরক্ষরেখার আশেপাশে তাদের বসবাস। ঝড়ে তিমির মাথাটা খুলে যেতেই যত বিপত্তি। ওটা থাকলে ওরা কাছে ঘেঁষতে সাহস পেত না। তবে কাল রাতে তোমরা বরাত জোরে বেঁচে গেছো। বাকি 2 ক্রুদের ভাগ্য অতটা ভালো ছিল না। লুথার মনে মনে ভাবল, সত্যি কতই রহস্য লুকিয়ে আছে এই বিশাল জলরাশির নিচে। নতুন তিমির শিকার করতে 3 4 সময় লেগে গেল। আর এই 4 দিনে মৎস্যকন্যাদের শিকার হয়েছে আরো 12 জন ক্রু। জাহাজ জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করছে। তার উপর নিরক্ষরেখার গরমে ওদের নাজেহাল অবস্থা। এদিকে জাহাজের ক্রুদের মধ্যে স্কার্ভি রোগ দেখা দিয়েছে। এ যেন উভয় সংকটে পড়েছে তারা। ভাস্কো দা গামার ডায়েরি অনুযায়ী যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উল্লেখ আছে তা এই কয় মাসে সব কটা ঘুরে দেখা হয়ে গেছে। দ্বীপ যে চোখে পড়েনি এমন নয়, কিন্তু কোনোটার বর্ণনা ডায়েরি সেই দ্বীপের সাথে মেলে না। লুথার প্রায় হাল ছেড়ে দিয়েছে। জোনাথনও স্বীকার করে নিয়েছে এ যেন খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো।
ফার্নান্দো জানিয়েছে সে ক্যাপ্টেনকে প্রায়ই অনেক রাত পর্যন্ত ডায়েরিটা নিয়ে চেয়ারে বসে থাকতে দেখেছে। কখনো তিনি চিন্তিত মুখে অক্ষাংশের চার্ট দেখেন, আবার কখনো লগবুক ঘাঁটেন, অথবা জাহাজের অবস্থান জানার জন্য জটিল সব অঙ্ক কষেন। সেদিন নৈশ আলোচনায় এল হিমোকেও নেওয়া হয়েছিল। তার অদ্ভুত সব কর্মকাণ্ডে লুথার আর জনাথন এখন একটু হলেও বিশ্বাস করে। ক্যাপ্টেন পাইপ মুখে দিয়ে চিন্তিত মুখে চেয়ারে বসে, আর বাকিরা গোল হয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। এমন সময় ফার্নান্দো বলল, ক্যাপ্টেন, অনেক তো হলো, প্রায় 1 বছর ধরে সাগর চষে ফেললাম, কাজের কাজ তো কিছুই হলো না। ভেবেছিলাম তিমি শিকার করে খরচ পুষিয়ে ফেলবো, কিন্তু সে গুড়ে বালি। এই অঞ্চলে শিকার করার মতো পর্যাপ্ত তিমি নেই, যে কটা আছে তাও নিকৃষ্ট মানের রাইট তিমি। তার চেয়ে বরং আটলান্টিকে ফিরে যাই, হাতে 1 বছর এখনো আছে, আমরা ঠিক লাভ তুলে ফেলবো। বাকিদের কি মত? এত তো খুঁজলাম, ম্যাপ ছাড়া ওই দ্বীপের অবস্থান জানা অসম্ভব, তার চেয়ে ফিরে যাওয়াই ভালো। ডায়েরিতে যেসব ঘটনার কথা উল্লেখ ছিল সে সবই আমাদের সাথে একে একে ঘটে চলেছে। প্রথমে ঝড়, তারপর এই মৎস্যকন্যা, মারমেইড। এর মানে হচ্ছে আমরা ঠিক পথে চলেছি। রাইট। এছাড়া পূর্ব দিকটা তো দেখাই হয়নি। না, নেভা, ওদিকটা না দেখে আমি ফিরবো না। নো। আচ্ছা, এলহিমো, তোমার ওই কাঁচের যন্ত্রটায় দ্বীপের অবস্থান জানা যাবে না? হ্যাঁ, ওটা দিয়ে ভবিষ্যতে কয়েকটা ঝলক দেখা যায় মাত্র, তবুও আমি চেষ্টা করে দেখছি। এলহিমো ঝোলা থেকে কাঁচের বলটা বার করে টেবিলের উপর রাখল। তারপর এক মনে বিড়বিড় করে দুর্বোধ্য সব মন্ত্র উচ্চারণ করতে লাগলো। কিছুক্ষণ পরেই কাঁচের গোলকটার মধ্যে টুকরো টুকরো কতগুলো ছবি ভেসে উঠল, যেন একটা বেশ পুরনো জাহাজ রাতের বেলা ব্লু আইয়ের পাশ কাটিয়ে চলেছে। পরের ছবিতে দেখা গেল কালো টুপি পরা একদল লোক। ব্যাস, এরপরেই কাঁচের গোলক আবার পূর্বের ন্যায় স্বচ্ছ হয়ে গেল। কেউ এই ঘটনাগুলোর অর্থ উদ্ধার করতে পারল না, সুতরাং এখানেও বিশেষ কিছু লাভ হলো না। এখন ক্যাপ্টেনের নির্দেশ মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই, এটাই জাহাজের অলিখিত নিয়ম। দেখতে দেখতে অগাস্ট মাস এসে গেল। অবস্থার কোনো উন্নতি নেই, সবাই হাল ছেড়ে দিয়েছে একমাত্র ক্যাপ্টেন বাদে। অগস্ট মাসের মাঝামাঝি এক রাতের ঘটনা। ওমারি মাস্ট হেডে পাহারা দিচ্ছে, বাকিরা বিশ্রাম নিচ্ছে। জাহাজের দুলুনিতে লুথারের সবে চোখ লেগে এসেছে এমন সময় ওমারি ডাকাডাকিতে তন্দ্রা ছুটে গেল ওদের। সে ঘুম ঝোঁকে ডেকের ওপর এসে দেখল ততক্ষণে বাকিরাও জড়ো হয়েছে। সেদিন ছিল পূর্ণিমা, চারপাশ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, ফলে অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে। ওমারি উত্তর পশ্চিম দিকে নির্দেশ করতেই সকলের নজর গিয়ে পড়ল একখণ্ড কালো অবয়বের ওপর। জিনিসটা ছোট থেকেই ক্রমশ বড় হচ্ছে। একসময় মাস্তুলটা স্পষ্ট দেখা গেল, আস্তে আস্তে সমগ্র জাহাজটাই দেখা গেল। পাল নেই, কোনো নিশান নেই, বড্ড পুরনো জাহাজ। মনে হচ্ছে সমুদ্রে ঘুরে ঘুরে জীর্ণ হয়ে গেছে, ঠিক যেন বিশাল আকৃতির কোনো তিমির কঙ্কাল। ক্যাপ্টেন সকলকে হুঁশিয়ার করে বলল, সকলে অস্ত্র নিয়ে তৈরি থাকো, জলদস্যুদের জাহাজ হতে পারে, কামান তৈরি রাখো। উত্তেজনায় সকলেই ফুটছে। লুথার শক্ত হাতে তরোয়াল ধরে তৈরি। ওমারিও মাস্টহেড থেকে নেমে এসেছে, তার হাতেও কুঠার। জাহাজটার সাথে ব্লু আইয়ের দূরত্ব ক্রমেই কমে আসছে। 1 মাইল, 100 মিটার, 50 মিটার। ক্রমে ক্রমে সেটা কমে একেবারে ব্লু আইয়ের পাশে চলে এলো। কিন্তু জাহাজটা সামনে আসতেই দেখা গেল অন্য ঘটনা। কোথায় জলদস্যু? আর জাহাজের সব লোকজনই বা কোথায় গেল?
জাহাজ এমনি এমনি চলছে নাকি? লুথারের ঠিক পাশেই দাঁড়িয়েছিল জনাথন। সে জাহাজটির কেবিনের দিকে নির্দেশ করল। সেদিকে দৃষ্টি ফেরাতেই লুথারের সর্বশরীর হিম হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড দিয়ে। একটা কঙ্কাল জাহাজের স্টিয়ারিং সামলাচ্ছে। একটা নয়, জাহাজের সকল ক্রুরাই আস্ত একটি করে কঙ্কাল। কয়েকজন ছপা ছপা শব্দে দাঁড় টানতে ব্যস্ত। আবার মাস্টারের উপরও পাহাড়ে রয়েছে 4-4টে কঙ্কাল। চাঁদের আলো তাদের হাড়গোড় ভেদ করে চলে যাচ্ছে। গেহেরাটা তার চোখবিহীন খড়ি খড়িয়ে একবার এলহিমোর দিকে তাকালো। জাহাজটা পাশ কাটিয়ে যাবার সময় কাঠের পাটাতন খোদাই করা তার নাম দেখা গেল। নোনা জল হাওয়া লেগে সম্পূর্ণটা এখনো নষ্ট হতে পারেনি, বেশ পড়া যায়। তার নাম কুটিন হো। লুথারের চোখ ঠিকরে বেরিয়ে আসা জোগাড়। এই সেই কুটিন হো, ফ্রান্সের মশলাবাহী জাহাজ কুটিন হো, যেটাকে ক্যারিবিয়ান সাগরে মহামারীতে শ্মশান হতে হয়েছিল। সে আজও ভেসে বেড়াচ্ছে অভিশপ্ত হয়ে। আরও এক রাত দেখা গেল কুটিন হোকে। ক্রুরা আর জাহাজে থাকতে চায় না। তাদের বক্তব্য, মানুষ দস্যু, এদের সাথে তবু লড়াই করা যায়, কিন্তু ওই নরকঙ্কালদের সাথে লড়বে কিভাবে? এখানে এলহিমোর তারিফ করতেই হয়। নানা জাদুটোনা করে ক্রুদের ভরসা যোগায়। তারপর থেকে কুটিনহোর অবশ্য আর দেখা পাওয়া যায়নি। এলহিমোর সেই কাঁচের গ্লোবে দেখানো দুটো ঘটনার মধ্যে একটা যে কুটিনহো সেটা এখন পরিষ্কার, কিন্তু অন্যটা কি? অবশ্য সে উত্তর পাবার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হলো। এর ঠিক 2 দিন পর এক বিকেলের ঘটনা। অন্ধকার নামতে আর বিলম্ব নেই। আবহাওয়া ভীষণ মনোরম। দক্ষিণ থেকে হু হু শব্দে সামুদ্রিক বাতাস বইছে। ওদের জাহাজ দক্ষিণ দিকেই চলেছে, তাই পাল নামিয়ে রাখা। লুথার মাস্টারের ওপর থেকে 2টো জাহাজ দেখতে পেল। পালে হাওয়া লাগিয়ে তরতর করে তাদের দিকে এগিয়ে আসছে। অনেকক্ষণ থেকেই মাস্তুলের উপর ব্রিটেনের পতাকা দেখা যাচ্ছিল, অর্থাৎ জাহাজটা ব্রিটেনের। কিন্তু জাহাজ দুটো ব্লু আইয়ের 100 মিটারের মধ্যে এসে পড়তেই একেবারে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। মাস্তুলের ব্রিটেনের পতাকা নেমে গিয়ে উঠে গেল জলি রজা, অর্থাৎ একটা মাথার খুলি আর আড়াআড়ি 2টো হাড়ের ছবি, যা কিনা জলদস্যুদের পতাকা। লুথারের আতঙ্কে সর্বশরীর প্রায় হিম হয়ে যায়। সে মাস্টারের ওপর থেকে সবাইকে সাবধান করে দিল তৎক্ষণাৎ, কিন্তু যা দেরি হওয়ার হয়ে গেছে। জলদস্যুদের জাহাজ 100 মিটারের মধ্যে এসে পড়েছে। ক্যাপ্টেন ডেকের ওপর এসে একবার পরিস্থিতি দেখে নিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে। জলদস্যুদের 2খানা জাহাজ ক্ষুধার্ত হাঙরের মতো তাদের দিকে তেড়ে আসছে। সমস্ত জাহাজ থমথমে। তবে কি অসহায়ভাবে আত্মসমর্পণ করবে? না, ক্যাপ্টেন স্কটের শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্তবিন্দুও অবশিষ্ট থাকবে সে লড়ে যাবে। ক্যাপ্টেন নির্দেশ দিলেন, পাল কাটাও, তাড়াতাড়ি করো রিগাররা, তাড়াতাড়ি করো। নাবিকরা জাহাজ হাওয়ার মুখে ঘোরাও। সকলে অস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। কামানের মুখ বারুদে ঠুসে দাও। আরে মোল্লারা, হা করে দেখছো কি? দৌড়বাও, টানতে শির দৌড়া বেড়ে গেল। সামনে সাক্ষাৎ মৃত্যু। মৃত্যু। সবাই প্রাণপণে কাজে লেগে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। জলদস্যুদের জাহাজগুলো থেকে কামানের গোলা ছুটতে শুরু করেছে। উত্তরে ব্লু আইয়ের কামানও গর্জে উঠছে, তবুও মিনিট খানেকের মধ্যেই ব্লু আই লন্ডভন্ড হয়ে গেল। একসময় একটা জাহাজ ব্লু আইকে ধরে ফেলল। জলদস্যুরা হুক লাগানো দড়ি ছুঁড়ে দিচ্ছে ব্লু আইয়ের রেলিংয়ে, আর একে একে লাফিয়ে পড়ছে ব্লু আইয়ের ওপর। ব্লু আইয়ের সবকটা ক্রু প্রাণপণে লড়াই চালাচ্ছে। ওমারি একাই 5-6 জনকে কচু কাটা করে সমুদ্রে ফেলে দিচ্ছে। পরিস্থিতি এমন যে বৃদ্ধ 5 পর্যন্ত যুদ্ধে নামতে বাধ্য হয়েছে।
চারিদিকে তলোয়ারের ঠোকাঠুকি, মানুষের আর্তচিৎকার আর কামানের গর্জন। একটা জলদস্যু সর্দার গোছের, একটা ঠ্যাং নেই, এক হাতে স্ক্যাচ আর অন্য হাতে তলোয়ার উঁচিয়ে লুথারের দিকে এগিয়ে এল। তার সাথে আরও একজন অল্প বয়সী জলদস্যু। লুথার প্রাণপণে দুইজনের আক্রমণ ঠেকাতে লাগল। দলে ভারী হওয়ায় দুজনের সামনে সে অসহায় হয়ে পড়ছে। ঠিক তখনই ওমারি বাঘের মতো গর্জন করে ওদের মাঝে এসে পড়ল। ততক্ষণে আরও দুজন জলদস্যু ওদের সাথে যোগ দিয়েছে। ওমারি প্রাণপণে লড়ে যাচ্ছে, নিজের পিঠে একাধিক তরোয়ালের ঘা খেয়ে লুথারকে রক্ষা করে যাচ্ছে, লুথারের সাথে পিঠে পিঠ ঠেকিয়ে লড়ে যাচ্ছে। এমন সময় লুথার তলোয়ারের এক কোপে সেই সর্দার গোছের লোকটার মাথা ধর থেকে আলাদা করে দিল। ডেকের কাঠের পাটাতন রক্তে লাল হয়ে গেল। এদিকে ওমারিও দুজনকে খতম করেছে। বেগতিক দেখে অল্প বয়সে সেই জলদস্যুটা সমুদ্রে লাফ মারল। জলদস্যুদের অন্য জাহাজটাও ততক্ষণে ওদের ধরে ফেলেছে। সেটা থেকে মাকড়সার মতো একে একে জলদস্যু ব্লু আইয়ের উপর লাফিয়ে পড়ছে। পরিস্থিতি ক্রমেই ব্লু আইয়ের বিপক্ষে যাচ্ছে। লুথার সামনে দেখল ক্যাপ্টেন স্কট ব্রাউনি, ফার্নান্দো আর জনাথন এক জায়গায় লড়াই করছে। ওদের সাহায্যের জন্য ওমারিকে নিয়ে দ্রুত সেখানে পৌঁছতে হবে। ক্যাপ্টেনের হাত থেকে রক্ত পড়ছে, জনাথনও আহত। ওমারি গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দিল, কিন্তু জিরোবার কোনো সময় নেই। শয়তানগুলো জাহাজে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে। সেই আলোয় দেখা গেল কালো টুপি পরিহিত আরও একদল বর্বর জলদস্যু তলোয়ার উঁচিয়ে তাদের দিকেই আসছে। ক্যাপ্টেন কোমরে কোচা ডায়েরিটা লুথারের হাতে দিয়ে বলল, ধরো ধরো ডায়েরিটা ধরো লুথার। শোনো, ওরা দলে ভারী। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ক্রু মারা পড়েছে। ভাস্কো দা গামার গুপ্তধন তোমাকে খুঁজে বার করতেই হবে। ইয়েস লুথার, তোমাকে খুঁজে বার করতে হবে। তুমি, ফার্নান্দো, ওমারি, জনাথন, এক কাজ করো, বোটে করে তাড়াতাড়ি জাহাজ থেকে পালিয়ে যাও। যাও, গো গো, দেরি করো না, গো। লুথার দেখল ক্যাপ্টেনের চোখের কোণে জল চিকচিক করছে। লুথার প্রবল আপত্তিতে মাথা নাড়ল। না ক্যাপ্টেন, আপনাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাচ্ছি না। লুথার, আই এম ক্যাপ্টেন স্কট ব্রাউনি। লুথার, তুমি জাহাজের নিয়ম ভুলে গেলে? ক্যাপ্টেন কখনো তার জাহাজ ছেড়ে যায় না, নেভার। তার শেষ রক্তবিন্দু দিয়েও জাহাজকে সে রক্ষা করার চেষ্টা করে। না না না, আর দেরি করো না। ক্যাপ্টেনের আদেশ পালন করো, শেষ আদেশ। হ্যাঁ, যাও যাও যাও, ওমারি ওদের নিয়ে যাও। আমি একাই এই শয়তানগুলোকে দেখে নেব। যাও 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 ওমারি, যাও। বিদায় বিদায় ওমারি, বিদায়। ওমারি সকলকে নিয়ে বোটের দিকে চলে গেল। যাবার সময় লুথার একবার পিছন ফিরে ক্যাপ্টেনের দিকে তাকালো। জলদস্যুদের একটা দল তলোয়ার নিয়ে ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের তলোয়ারের আঘাতে ক্যাপ্টেনের একটি হাত শরীর থেকে খসে পড়ল। সমস্ত শরীর রক্তে রাঙা। ওরা চারজন দুটো বোট দড়ি দিয়ে বেঁধে নিল। একটায় আছে রেশন আর অন্যটায় ওরা চারজন। রাতের অন্ধকারে প্রাণপণে দাঁড় পেয়ে জলদস্যুদের নাগালের বাইরে চলে গেল তারা। সমুদ্রে অনেক দূর থেকেও এখনো ব্লু আইকে দেখা যাচ্ছে। দাউ দাউ করে জ্বলছে সে। জ্বলন্ত ব্লু আইকে দেখে লুথারের বুকটা মোচড় দিয়ে উঠল। অভিশপ্ত সেই রাত্রির বিভীষিকা তখনও কিঞ্চিত বাকি ছিল। যুদ্ধে ওমারি ভয়ঙ্করভাবে আহত হয়েছে। একখানা তলোয়ার তার তলপেট ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বুকে আর পিঠে অসংখ্য গভীর ক্ষত।
চাপ চাপ জমাট বাঁধা রক্তে বুট ভেসে যাচ্ছে। মাঝরাত থেকে সে কেবলই প্রলাপ বকছে, বারবার তার জন্মভূমির কথা বলছে, মায়ের কথা বলছে। তার ভাষা দুর্বোধ্য, তবুও এটুকু বুঝে নিতে অসুবিধা হয় না, কারণ মানুষ শেষ অবস্থায় এই দুজনকেই স্মরণ করে। তার বৃহৎ মাথাটা ফার্নান্দোর কোলে শোয়ানো। লুথার তার হাতের নাড়ি চেপে বসে আছে। না, কোনো আশা নেই। স্পন্দন ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। আজ এলহিমোর একটা কথা লুথারের বারংবার মনে হচ্ছে, এই বিপুল ঐশ্বর্য অনেক মানুষের রক্তে রঞ্জিত। সে বলি চায়, আরো আরো বলি চায়। সে তার বাবাকে নিয়েছে, ক্যাপ্টেন স্কট ব্রাউনিকে নিয়েছে, এলহিমোকে নিয়েছে, ব্লু আইয়ের বাকি ক্রুদের নিয়েছে। কিছুক্ষণ পর হয়তো ওমারিকেও নেবে। তাও রাক্ষসীর রক্ততৃষ্ণা মেটেনি বুঝি। লুথারের আশঙ্কাই সত্যি হল। রাত শেষ হবার সাথে সাথেই ওমারির আয়ু ফুরিয়ে এলো। তার প্রাণহীন বিশাল দেহটা নিশ্চল একখণ্ড প্রস্তরের মতো ফার্নান্দোর কোলে শোয়ানো আছে। সকলে ধরাধরি করে ওর দেহটা সমুদ্রে ভাসিয়ে দিল। ওমারি বীর, সে বীরের মতোই লড়ে মরেছে। তার জন্য এই সমুদ্রের থেকে যথাযোগ্য সমাধি আর কিছুই হয় না। পরের দিন সকালে দেখা গেল ঢেউয়ের তালে নৌকা চলেছে সোজা পূর্ব দিকে। সাগরে উঠছে বড় বড় ঢেউ। মেঘের ফাঁকে ফাঁকে ছুরির ফলার মতো আলো ছড়াচ্ছে সূর্য। চারপাশে ঢেউয়ের একটানা একঘেয়ে শব্দ। লুথার ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সূর্যের দিকে। নৌকা যে কোথায় চলেছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আজ তার নিজেকে কেমন সর্বহারা মনে হচ্ছে। গত রাতে সে তার পিতার মতো মানুষ ক্যাপ্টেন স্কট ব্রাউনিকে হারিয়েছে। তার ঘর ব্লু আই কাল জলদস্যুদের হাতে পুড়ে ছাই হয়েছে। আর আজ বন্ধু ওমারিও চলে গেল। ফার্নান্দো লুথারের কাঁধে হাত দিতে সে যেন একটু ভরসা পেল। ফার্নান্দো বলল, লুথার যা হারিয়েছি তার ফেরবার নয়। এখন আমরা এখান থেকে কি করে উদ্ধার পাবো সেটাই দেখার। আচ্ছা, সবার আগে অন্য বোটে কি কি রেশন আছে সেটা দেখে নেওয়া যাক, সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে। অন্য বোটটা একটা চামড়ার আস্তরণ দিয়ে সম্পূর্ণ ঢাকা ছিল। চামড়ার আস্তরণ সরাতেই বিস্ময়ে সকলের চোখ কপালে উঠে গেল। বুটের মধ্যে শুয়ে আছে এক ছোকরা। হট্টগোল শুনে ছেলেটাও ততক্ষণে উঠে বসেছে। চোখ পিটপিট করে চাইছে সে। জনাথন বলল, আরে এ তো কালকে জলদস্যুদের সাথে ছিল। এই ব্যাটাকে এক্ষুনি খতম করা দরকার। এই বলে সে তলোয়ারটা হাতে নিল। এমন সময় লুথার সিংহের মতো গর্জন করে বলল, না, দাঁড়াও। সকলের চোখ তখন লুথারের দিকে, আর লুথারের দৃষ্টি নিবদ্ধ সেই জলদস্যুটার দিকে। ছেলেটার কতই বা বয়স হবে? বড়জোর 16 বছর। মাথা ভর্তি এলোমেলো চুল মুখ পর্যন্ত নেমে এসেছে। চোখের নিচে কালি জমেছে। রোগা রোগা লম্বাটে গরম। বাম বাহুতে একটা তলোয়ারের দাগ। না জানি কোন যুদ্ধের সাক্ষ্য বয়ে চলেছে সেটা। প্রায় 5-5টা বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই মুখ ভোলা নয়। লুথার এগিয়ে গিয়ে ছেলেটিকে বুকের মধ্যে চেপে ধরল। তার চোখ ভিজে এসেছে আনন্দের আতিশয্য কথা জড়িয়ে দিচ্ছে। মার্টিন ভাই, তুমি বেঁচে আছো। ঈশ্বর, তুমি আছো, তুমি আছো ঈশ্বর। কিন্তু এ কি? মার্টিন এক ধাক্কায় লুথারকে সরিয়ে দিল। দীর্ঘদিন পর তার নিজের দাদাকে ফিরে পাওয়ার আনন্দের বদলে তার চোখে মুখে ফুটে উঠল এক রাশ ঘৃণা। মার্টিন ঝাঁঝিয়ে উঠে বলল, আমার সামনে থেকে সরে যাও লুথার।
তুমি আমার শৈশব নষ্ট করেছো। কাল রাত্রে আমার পালিত পিতাকে হত্যা করেছো তুমি। তুমি আমার কেউ নও, তুমি আমার কেউ নও, তুমি একটা স্বার্থপর লোভী একজন। এসব তুমি কি বলছো মার্টিন? সেদিন সাও মিগুয়েলে যা হয়েছিল তা সম্পূর্ণ অসাবধানতায়। আর কাল রাতে আমি ওই জলদস্যুটাকে খুন করেছি শুধুমাত্র আমার আর সঙ্গীদের প্রাণ বাঁচানোর জন্য। আমার জায়গায় তুমি থাকলেও এই কাজটাই করতে মার্টিন। আমি এসব শুনতে চাই না। সাও মিগুয়েলের সমুদ্র থেকে একটা স্পেনের জাহাজ আমাকে উদ্ধার করে, তারপর একটা কৃতদাসের বাজারে বিক্রি করে দেয়। আমার জীবন এই বন্দি অবস্থাতেই কেটে যেত, কিন্তু ঈশ্বর গাবটিয়েল যাকে দেবদূত রূপে আমার কাছে পাঠিয়ে দিলেন। বাজার থেকে কিনে নিজের ছেলের মতো স্নেহ দিয়ে তিনি বড় করে নামায়। আর কাল রাত্রে তুমি তাকেই হত্যা করলে লুথার। লুথার চুপ করে সমস্তটা শুনল। সে জানে এই সময় প্রতিবাদ করতে যাওয়া মানেই বৃথা। তপ্ত কড়াইয়ে হাত দিয়ে তা ঠান্ডা করতে যাওয়া বোকামি। তার চেয়ে শীতল হওয়া পর্যন্ত অপেক্ষা করে শ্রেয়। শেষ পর্যন্ত দলের সকলেই মার্টিনের উপস্থিতি মেনে নিল, কিন্তু মার্টিন আর লুথারের সম্পর্কের বরফ আর গলল না। কিন্তু অন্যদিকে জোনাথন আর ফার্নান্দো গুচের আন্তরিকতায় মার্টিন অনেকটা সহজ হয়ে এসেছে। এদিকে ভাস্কো দা গামার হারিয়ে যাওয়া সেই দ্বীপ খুঁজে পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ফার্নান্দোর মনেও তৈরি হয়েছে ততক্ষণে। ডায়েরি অনুযায়ী লুথারের পিতা বুফো পাওলো নিরুদ্দেশ হবার আগে স্ত্রী আলিসিয়ার কাছে ডায়েরি আর মানচিত্রটা রেখে যান। মার্টিনের সাথে হাতাহাতির দরুন ডায়েরিটা লুথারের হাতে রয়ে গেলেও মানচিত্রটার কোনো সন্ধান পাওয়া যায়নি। খুব সম্ভবত ওটা মার্টিনের কাছেই রয়ে গিয়েছিল। জোনাথন কথায় কথায় মার্টিনের জলদস্যু হবার ইতিহাস জানতে চায়, এমনকি ওদের এখানে আসার কারণও জানায়। সব শুনে বিস্ময়ে মার্টিনের চোখ বড় বড় হয়ে ওঠে। জোনাথন বোঝে এই সুযোগ। সে মার্টিনকে বলে, আচ্ছা মার্টিন, একটু মনে করে দেখো তো, লুথারের সাথে হাতাহাতি হওয়ার সময় তোমার কাছে কি কোনো ম্যাপ রয়ে গেছিল? মার্টিন কিছুক্ষণ ভাবে, তারপর সে মুখ নিচু করে চুপ করে বসে থাকে। মার্টিনকে এমন চুপ করে থাকতে দেখে জোনাথন জিজ্ঞেস করে, কি হলো মার্টিন, তুমি কিছু বলছো না কেন? তুমি কি এ ব্যাপারে সত্যি কিছু জানো? জেনে থাকলে নির্ভয় বলো, এখানে কেউই তোমার কোনো ক্ষতি করবে না, এ ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। মার্টিন অভয় পেয়ে কোমরে গোঁজা রঙিন কাঁচের তৈরি একটা মাঝারি আকারের বোতল বের করে, যার মুখটা কর্কের ছিপি দিয়ে আটকানো। সে কর্কের ছিপি খুঁড়ে তার মধ্যে থেকে বের করে আনে হলুদ হয়ে যাওয়া একটা ভাঁজ করা কাগজ। ভাঁজ খুলতে সকলে হুমড়ি খেয়ে পড়ল। না, একদম অক্ষত আছে, আর দ্বীপটার অবস্থাও স্পষ্ট করেই মানচিত্র উল্লেখ করা আছে। ফার্নান্দো জিজ্ঞাসা করে, এই মানচিত্রের কথা সে ছাড়া আর কেউ জানে নাকি? মার্টিন ঘাড় নাড়ে। অর্থাৎ এতদিন এত বিপদ সত্ত্বেও এটাকে আগলে রেখেছে সে। এটার কথা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। ক্যাপ্টেন আর জোনাথন মার্টিনকে জানায় এই গুপ্তধনের সেও সমান অংশীদার। এখানে কেউ কাউকেই ফাঁকি দেবে না। জোনাথন নাবিক হিসেবে বেশ দক্ষ। মানচিত্র হাতে পাওয়ার পরই সে কাজে লেগে পড়ে। ক্রোনোমিটার যন্ত্রপাতি দিয়ে নিজেদের অবস্থান বুঝে নেয়, তারপর বের করে দ্বীপটার অবস্থান। সব শেষে বোঝা গেল 15 মাইল পূর্বে গেলে ওরা দ্বীপটার দেখা পাবে। ঈশ্বরের ওপর ওদের হারানো বিশ্বাস আবার যেন ফিরে এসেছে। এভাবে হঠাৎ করে মার্টিনের দেখা পাওয়া, বহু প্রত্যাশিত মানচিত্র যেটা ছাড়া এই দ্বীপ খুঁজে বের করা অসম্ভব, সেটাও অক্ষত পাওয়া, সবই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কি বা হতে পারে? কিন্তু ওরা তখনও বুঝতে পারেনি ভাগ্যদেবতা ওদের অলক্ষ্যে মুচকি হাসছে। নতুন উদ্যমে প্রাণপণে দাঁড় টানতে লাগলো ওরা। হঠাৎ মাঝরাতে মানুষের চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল। লুথার কান পেতে শোনে কারা যেন কাঁদছে। কিন্তু এই মাঝ সমুদ্রে মানুষ আসবে কোথা থেকে? তবে কি এরা দুর্ঘটনা কবলিত অতৃপ্ত প্রেত?
নাকি নাকি মৎস্যকন্যা? ভয়ে লুথারের সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল, গায়ের লোম খাঁড়া হয়ে গেল। ফার্নান্দো অবশেষে ভুল ধরিয়ে দিল। ও বলল, নিরক্ষীয় অঞ্চলে একাধিক ছোট বড় পাথুরে দ্বীপ আছে, যেগুলিতে অসংখ্য শিল মাছের বাস। নিজের হারানো সন্তানের জন্য মা শিল মাছেরা অমন বিলাপ করেই থাকে, যা শুনতে অবিকল মানুষের কান্নার মতো লাগে। এদিকে সকাল হতেই লুথারদের সমস্ত উদ্যম যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কম্পাস অনুযায়ী ওরা চলেছে পূর্ব দিকে, কিন্তু সূর্য বাম দিকে কেন? এই সাত সকালে সূর্য তো পূর্ব দিকেই থাকার কথা। ফার্নান্দো কাষ্ঠ হয়ে হেসে জানায়, এমন কেন ঘটল সেটা তিনি জানেন। সেদিন প্রবল ঝড়, বৃষ্টি আর বজ্রপাতে কম্পাসের চুম্বকত্ব নষ্ট হয়ে গিয়েছে। সমুদ্রে মাঝে মাঝেই এমন হয়। জোনাথনের কিন্তু একটা মস্ত গুণ ছিল। এত কিছুর মধ্যেও সে বরফের মতো মাথা ঠান্ডা রাখতে পারত। এ কারণে ক্যাপ্টেন স্কট ব্রাউনের খুব প্রিয় শিষ্য ছিল। সে জানায়, চিন্তার কোনো কারণ নেই। এখন দিনে সূর্য আর রাতে ধ্রুবতারা দেখে ঠিক করলেই হবে। খাটুনির মধ্যে এই যে কয়েকদিন অতিরিক্ত দাঁড় বাইতে হবে। 3 দিন পরের ঘটনা। জল শেষ, খাবার বলতে শুধু বিস্কুট। মাথার উপর বজ্জাত সূর্য আগুন ঝরাচ্ছে। 4 জনে ক্লান্ত অবসন্ন হয়ে নৌকার পাটাতনের ওপর শুয়ে। এই 3 দিন পাগলের মতো যতটা সম্ভব পশ্চিম মুখে এসেছে। জোনাথনের হিসেব অনুযায়ী 20 মাইলেরও বেশি পেরিয়ে চলেছে। অথচ এখনো পর্যন্ত এক খণ্ড স্থলভাগের দেখাও পায়নি। ভাস্কো দা গামার দ্বীপের আশা তারা ছেড়ে দিতে বসেছে, এখন শুধু মৃত্যুর প্রতীক্ষায়। লুথারের অবস্থা আরও শোচনীয়। কিছু সময় পরপরই অজ্ঞান হয়ে যাচ্ছিল। কাল থেকে সে জল খেতে পারছে না। এমন সময় পূর্ব দিকে তাকিয়ে তার সমস্ত দেহ মন পুলকিত হয়ে উঠল। একখণ্ড সবুজ ভূখণ্ড কুয়াশার চাদর ঝেড়ে ফেলে ধীরে ধীরে তাদের সামনে উন্মোচিত হচ্ছে। এ দ্বীপ তার ভীষণ চেনা। ডায়েরির পাতায় বহুবার সে এটার বিবরণ পড়েছে। সেই অরণ্য আবৃত ভূভাগ, তটরেখা বরাবর সারি সারি অসংখ্য তাল নারিকেলের সারি, সাদা বেলাভূমি, আর দ্বীপের মাঝেই একটা পাহাড়, যার গায়ে মৌচাকের মতো অসংখ্য গুহা। লুথার চেঁচিয়ে উঠল, পেয়ে গেছি মার্টিন, পেয়ে গেছি! ওই দেখো দ্বীপটা! সকলেই পূর্ব দিকে তাকালো। না, চোখের ভুল নয়। একসাথে এতজন মানুষের চোখের ভুল হতে পারে না। সকলে যেন মুহূর্তের মধ্যে নব যৌবন লাভ করল। প্রাণ পরে দাঁত টানতে লাগলো তারা। ফার্নান্দো প্রথমে ঠিক করেছিল দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ভিতরে প্রবেশ করবে, কারণ ডায়েরি বলে ভাস্কো দা গামা ও তার সঙ্গীরা ওই পথেই পাহাড়ের পাদদেশের গুহায় পৌঁছেছিল। কিন্তু জলের চোরা স্রোত আর তীক্ষ্ণ প্রবাল প্রাচীরে ধাক্কা লেগে নৌকা ভেঙে চৌচির হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই সেই পরিকল্পনা আপাতত বাতিল। তার বদলে ওরা উপকূল থেকে দূরত্ব বজায় রেখে এমন একটা জায়গার সন্ধান করতে লাগলো যেখানে স্রোত অপেক্ষাকৃত কম। দ্বীপের দক্ষিণ দিকে এসে ওরা মাঝারি একটা খাড়ি দেখতে পেল, যেটা সোজা জঙ্গলের দিকে প্রবেশ করেছে। ফার্নান্দো বোটগুলো খুব সন্তর্পণে খাড়ির মধ্যে প্রবেশ করালো। দুই পাশের জঙ্গল ক্রমেই নিশ্চিদ্র হয়ে আসছে। যেদিকেই তাকায় বিশাল বিশাল গাছপালা। নিরক্ষীয় অঞ্চলে অবস্থানের জন্য গাছপালা তেজও তেমনি। একে অপরের সাথে আকাশ ঢাকার খেলায় মেতেছে। তাদের চাঁদোয়ার মতো পাতা এমনই আকাশ ঢেকেছে যে দিনের বেলাতেও অন্ধকার বলে ভুল হয়। মাঝে মধ্যেই ঘন বেতের ঝোপ খাঁড়ির পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। তাদের পাতা গায়ে লাগলে আর রক্ষে নেই। এমন ধার যে হাত পা ফালা ফালা করে ছাড়বে। খাঁড়ির মধ্যে কাঠের গুড়ির মতো কি সব যেন ভেসে বেড়াচ্ছে। মার্টিন কৌতূহলবশত বোটে দাঁড় দিয়ে তাতে আঘাত করতেই ভুস করে ডুবে গেল। বাপ রে, এ যে এক বিশাল নোনা জলের কুমির!
গাছে গাছে বিচিত্র পাখি আর প্রজাপতির মেলা। তাদের মধ্যে বেশিরভাগকেই কেউ আগে দেখেনি। জনাথন বেশ বড় দেখে একটা কোকোনাট ক্র্যাব লুথারকে দেখিয়ে বলল, যাই বলো লুথার, এই জঙ্গলে আমাদের খাবারের অভাব হবে না, দিব্যি দিন কেটে যাবে। খাঁড়ি ক্রমেই অগভীর এবং ভীষণ সংকীর্ণ হয়ে আসায় ওরা বাধ্য হয়েই বোট ত্যাগ করে। একটা গাছের সাথে বোট বেঁধে ওরা সংকীর্ণ হয়ে আসা নালাটা অনুসরণ করতে লাগে। আগে লুথার সেই দা দিয়ে জঙ্গল পরিষ্কার করে, আর পিছনে বাকিরা ওকে অনুসরণ করে। গোটা কাজটাই ঘটে খুব সন্তর্পণে, কারণ এই জঙ্গলেই আছে নরখাদকের গোষ্ঠী। এমনিতেই ওরা সংখ্যায় অল্প, ক্লান্ত, অবসন্ন, তাই ওদের সাথে লড়াই করে টিকে থাকা এক প্রকার অসম্ভব। ক্রমেই আলো কমে এলো। ওরা অপেক্ষাকৃত পরিষ্কার একটা জায়গা দেখে তাঁবু ফেলল। লুথার মাথা তুলে দেখে জঙ্গলের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে সেই পাহাড় চূড়া। ফার্নান্দো জানায়, দূরত্ব বড় জোর আর 1 মাইল, একটু পরেই সন্ধ্যা নামবে। কাল সকালেই ওইদিকে রওনা দেওয়া যাবে। লুথার আর মার্টিন তাঁবু ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর অন্যদিকে জনাথন আর ফার্নান্দো রাতের খাবারের জন্য কিছু কোকোনাট ক্র্যাব ধরতে গেল। 2 ভাই মিলে খুব মন দিয়ে তাঁবু ফেলার কাজ করছিল। এমন সময় কিছু দূরে জনাথন আর ফার্নান্দোর কান ফাটানো আর্তনাদ শুনতে পায়, আর সাথে সাথে তাদের সতর্কবাণী, লুথার পালাও, মার্টিন পালাও, বাঁচতে চাইলে পালাও, নরখাদকের দল। প্রবল আতঙ্কে দুজনে সেই পাহাড়ের দিকে দৌড়ালো। ওদের পিছনে ভেসে আসছে বিচিত্র সব চিৎকার। সর্বনাশ, নরখাদকরা আমাদের পিছু নিয়েছে। দুইজনে বন জঙ্গল ভেঙে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে। পথে কতবার পাথরে মুখ থুবড়ে পড়ে তার ঠিক নেই। ইতিমধ্যে চারপাশ অন্ধকার হয়ে এসেছে। কিছুক্ষণ পরে ওরা খেয়াল করে বিশাল এক পাহাড়ের পাদদেশে ওরা দাঁড়িয়ে। ওদের সামনে মস্ত এক গুহামুখ। ওদের পিছনে তখনও ভেসে আসছে সেই নরখাদকের চিৎকার। উপায় নেই, ওরা ভিতরে ঢুকে পড়ে। গুহার দেয়াল বেয়ে নেমে আসছে অসংখ্য স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। অতি সাবধানে মাথা বাঁচিয়ে চলতে হয়। কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে পারে এই গুহা মস্ত এক গোলক ধাঁধা। প্রধান মুখ থেকে অসংখ্য ছোট ছোট গুহা বিভিন্ন দিকে চলে গেছে, আর ভিতরটা ভীষণ অন্ধকার। দুইজনে দেয়াল হাতড়ে হাতড়ে রাস্তা খুঁজতে থাকে। মাঝে মধ্যে ওরা বুঝতে পারে গুহার দেওয়াল থেকে মেঝেতে কিছু যেন লাফিয়ে পড়ছে। কোনো সরীসৃপ সহসা ওদের পায়ের উপর দিয়ে চলে যায়। কতক্ষণ যে ওরা এইভাবে রাস্তা খুঁজেছে তা ঠিক নেই। তেষ্টায় দুইজনের গলা শুকিয়ে কাঠ। এমন সময় ওরা আবার সেই নরখাদকের কণ্ঠ শুনতে পায়। গুহার দেওয়ালে মশাল হাতে কাদের বিচিত্র সব ছায়া দেখতে পায়। লুথা মার্টিনকে উদ্দেশ্য করে বলে, মার্টিন, আমাদের এখান থেকে বেঁচে বেরোতেই হবে, চলো, থামলে চলবে না। দুজনে অন্ধকার হাতড়ে আবার চলতে থাকে। একসময় মার্টিন মাথার উপরে আকাশ দেখতে পায়। আকাশে বেশ বড় আকারের চাঁদ, অনেক তারা ফুটেছে। মুক্ত বাতাসের স্পর্শে মার্টিনের সমগ্র শরীর জুড়িয়ে যায়। জায়গাটা একটা মস্ত শৃঙ্খল। সম্ভবত বহুকাল আগে গুহার ছাদ কোনো কারণে ধসে গিয়েছিল, কিন্তু সেখান দিয়ে বেরোনো এক প্রকার অসম্ভব। তবে একজনের কাঁধের ওপর অন্যজন উঠলে শৃঙ্খলের গা বেয়ে ঝুলতে থাকা লতা নাগাল পেলেও পেতে পারে। এমন সময় ওদের পিছনে আবার সেই নরখাদকের গলা শোনা গেল। লুথা কি যেন একটা ভেবে খুব ব্যস্ত হয়ে মার্টিনকে বলল, মার্টিন, আমাদের হাতে সময় খুব কম, তুমি আমার কাঁধে পা দিয়ে ঝুলতে থাকা ওই লতাগুলো পর্যন্ত পৌঁছে যাও। মার্টিন বিদ্যুৎ গতিতে লুথারের কাঁধে উঠে গেল। তারপর ভীষণ দক্ষতার সাথে একটা লতার প্রান্তভাগ ধরে অতি কষ্টে নিজেকে উপরে টেনে তুলল। মার্টিন উপরে উঠে লুথারকে তুলতে গিয়েই আসল ঘটনাটা বুঝতে পারে। ওই গর্ত থেকে একটা সময় একজনকেই তোলা যায়। মার্টিন পাগলের মতো চেঁচিয়ে বলে, এ কি করলে লুথার? তুমি এমন কেন করলে?
তুমি কেন করলে? গুহার ভিজে মেঝে ছপ ছপ শব্দ তুলে একদল মানুষ ক্রমেই লুথারের দিকে এগিয়ে আসছে। লুথার বোঝে সময় খুব কম, সে একা এদের বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে না। সে মার্টিনকে উদ্দেশ্য করে বলে, মার্টিন, পাগলামো করো না। আমাদের বোট দক্ষিণ দিকে বাঁধা আছে, এখান থেকে বড়জোর 3 মাইল। তোমার বেঁচে থাকাটা জরুরি। আজ না হলে কাল তোমাকে এই দ্বীপের রত্ন ভাণ্ডার উদ্ধার করতেই হবে। এটা আমার আদেশ মার্টিন, যাও তুমি। মার্টিন উন্মাদের মতো দক্ষিণ দিকে দৌড় লাগায়। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। বন জঙ্গল ভেঙে সে মরিয়া হয়ে দক্ষিণ দিকে দৌড়তে থাকে। এদিকে ওই নরখাতকের দল আর লুথা একদম সামনাসামনি দাঁড়িয়ে। লুথা তরোয়ালটা হাতের মুঠে শক্ত করে ধরে। এক মুহূর্তের জন্য এমির মুখটা তার সামনে ভেসে ওঠে। তাকে দেওয়া কথাটা সে আর রাখতে পারল না, কিন্তু সে তার মাকে দেওয়া কথাটা রাখতে পেরেছে। রক্তের সম্পর্কের থেকেও আত্মার সম্পর্ক সত্যিই অনেক বড়। ভোর শেষ হতে অল্পই বাকি। মার্টিন অনেক খোঁজাখুঁজির পর ওদের বোট দুটো অক্ষত অবস্থায় দেখতে পায়। কাল বিলম্ব না করে সে একটার ওপর চড়ে বসে। সকালের সূর্য যখন উঠল, সে তখন খাঁড়ি পার করে সাগরে এসে পড়েছে। তার হাতে তখনও সেই ডায়রিয়ার ম্যাপটা। লুথা শেষ বেলা ওই দুটোর গুরুদায়িত্ব ওকে দিয়ে গেছে। একবার দ্বীপটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মার্টিন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, ফিরব, আমি আবার ফিরে আসব। ওই পিশাচদের উচিত শিক্ষা দেব। ওই রত্ন ভাণ্ডার উদ্ধার করতে আমাকে ফিরতেই হবে। বোটে ভাষা 3 দিন পেরিয়ে গেছে। মার্টিনের মন ভারাক্রান্ত। আজ তার সামনে ভুল বোঝাবুঝির মস্ত একটা পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এই 3 দিন সে লুথারের ভাগের জল আর খাবার খেয়ে বেঁচে আছে। লুথার আগেই অনুমান করেছিল এরকম কিছু হতে পারে, তাই মার্টিনের জন্য নিজের ভাগের জল ও খাবার সরিয়ে রেখেছিল। ডায়েরি পড়ার পর সে এটাও জানতে পেরেছে লুথার তার রক্তের সম্পর্কের ভাই নয়। তবুও সে মার্টিনের জন্য জীবন দিতে পিছুপা হয়নি। বোটে আজ মার্টিনের 5ম দিন। আজ সকালেই জল ফুরিয়েছে, খাবার একদিন আগেই ফুরিয়েছে। মার্টিন সম্পূর্ণ ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছে। একবার জোনাথনের কাছে শুনেছিল উত্তর দিকে ভারতবর্ষ নামে একটা দেশ আছে। সেই ন্যাভিগেশনের মাথা মুন্ডু কিচ্ছু বোঝে না। ওই অঙ্ক কষে ক্রোনোমিটার দিয়ে অবস্থান জানা তার কম্য নয়। এই বুঝে আজ সকালেই ওটাকে সমুদ্রে বিসর্জন দিয়েছে। 7ম দিনের মাথায় বোটে বাঁধা বর্ষা দিয়ে একটা সামুদ্রিক মাছ শিকার করে মার্টিন। বেঁচে থাকার তাগিদে কাঁচা মাছেই কামড় দিতে হয় তাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই সমগ্র শরীর তোলপাড় করে ওঠে। পেটের নাড়ি ভুড়ি মোচড় দিয়ে সেই অখাদ্য দেহের বাইরে বের করে দিতে চায়। ক্রমেই মার্টিনের শরীর ভেঙে পড়েছে। সূর্যের তাপে সমগ্র শরীর পিতলের মতো বর্ণ ধারণ করেছে। সেদিন বর্ষার ফলায় হাতটা একটু কেটে গিয়েছিল ঠিকই, কিন্তু রক্ত বের হয়নি। কতদিন সে জল খায়নি। চারিদিকে এত টলটলে জল, কিন্তু তাও খাওয়ার উপায় নেই। লোভে পড়ে একদিন একটু খেয়ে ফেলেছিল। গলা জ্বলে গিয়েছিল তার। আজকাল দিন গোনাও ছেড়ে দিয়েছে সে। রাত কি দিন কোনো ভ্রুক্ষেপ নেই তার। একদিন বিকেলে খুব বৃষ্টি হলো। সেদিন আকণ্ঠ জল পান করলো মার্টিন। অনেক দিন পর স্নান করলো। এই কয়দিন একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করছে মার্টিন। একদল হাঙর তার পিছু নিয়েছে। মাঝে মাঝে তারা নৌকার উপর লাফিয়ে পড়তে চেষ্টা করে। মার্টিন অতি কষ্টে দাঁড় দিয়ে বাড়ি মেরে দূরে সরিয়ে রাখে ওদের। তবে কি তারও শেষ দিন ঘনিয়ে এসেছে। এক রাতে প্রবল ঝড় হলো। মার্টিন নিজের কোমরের সাথে বোটটা দড়ি দিয়ে বেঁধে পাটাতন কামড়ে পড়ে রইল। বোট তাকে নিয়ে মোচার খোলার মতো ভেসে চলেছে। চারিদিকে উন্মত্ত জনমানবহীর সাগর। বিদ্যুতের ঝলকে দেখা যায় সীসার মতো কালো জল ফুলে ফুলে উঠছে।
মার্টিনের চোখ ফেটে জল আসে। সে বিধাতার উদ্দেশ্যে বলে, হে ঈশ্বর, আর কত শাস্তি দেবে? এত বলিদান নিয়েছ, তবুও তোমার রক্ত তৃষ্ণা যেন মিটছেই না। আমাকে বাঁচতে দাও, দয়া করো। সমুদ্রে কত বিচিত্র প্রাণী, কত বিচিত্র তাদের আওয়াজ। জলের নিচ থেকে অজানা সে সকল প্রাণীদের রং বেরঙের আলো মার্টিনের চোখে পড়ে। একদিন দুপুরে মার্টিন যেন কাদের কথা শুনতে পায়। সকাল থেকে তার হুঁশ ছিল না। সে অতি কষ্টে মাথা তুলে দেখে একটি জাহাজ। শরীরের সর্বশক্তি একত্রিত করে সে চিৎকার করে, এই যে আমি এখানে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখানে। দাঁড় দিয়ে পাগলের মতো জলে আঘাত করে। হ্যাঁ, বোধ হয় ঈশ্বর তার ডাক শুনেছেন। জাহাজটা তার দিকেই আসছে। অবশেষে একদল পাগড়ি পরিহিত লোক বোট থেকে উদ্ধার করে নিজেদের জাহাজে নিয়ে যায় তাকে। বেশ কয়েক মাস জাহাজিদের আন্তরিক সেবা যত্নের পর মার্টিন সুস্থ হয়ে ওঠে। ও শোনে জাহাজটা নাকি ভারতবর্ষের একটা মশলাবাহী জাহাজ। এখন কালিকর বন্দরে যাচ্ছে। নিজের চামড়ার ব্যাগে হাত দিয়ে দেখে নেয় সে ডায়েরি আর ম্যাপ যথাস্থানে আছে। তাকে আবার ফিরতে হবে ভাস্কো দা গামার গুপ্তধনের খোঁজে। ফিরতেই হবে, খুব তাড়াতাড়ি। শেষ হলো ভাস্কো দা গামার ডায়েরি অন্তিম পর্ব, ন্যারেটেড বাই শুভঙ্কর দেবনাথ। লুথা এবং মার্টিনের মা রুভিনা, লুথা শঙ্খ, ক্যাপ্টেন স্কট ব্রাউনি দেবাশিস সেনগুপ্ত, বুফো পাওলো সৌরভ সাহা, জনাথন সায়ন্তন, মার্টিন সুমন, সরাইখানার মালকিন এবং মৎস্যকন্যা অধ্যায় এমি বর্ণালী, ফার্নান্দো গুচ ও ওমারি ইভান, মাতাল জাহাজি কোরাস বিপুল, এল হিমো ঋদ্ধি, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, স্ক্রিপ্টেড বাই দেবস্মিতা। স্পেশাল থ্যাঙ্কস মৃত্তিকা। গল্পের সূত্রধার আমি শঙ্খ। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।